হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তোমাদের সকলকে এলমিয়ার্সে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার থার্ড লেকচার শুরু করব। আমরা আমাদের প্রতিটা ক্লাসে একদম জিরো বেসিক থেকে শুরু করি, যেন তোমরা যারা একদম বিগিনার্স তারা এই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারো, এবং যারা এই অধ্যায় সম্পর্কে কিছুটা জানো তাদেরও যেন একবার রিভিশন হয়ে যায়। আজকের ক্লাসে আমরা ব্যাপন ও নিঃসরণ এই দুটো টপিক কভার করব, এবং এই দুইটা টপিক থেকে বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় যে সব এমসিকিউগুলো এসেছিল তা আমরা সলভ করব, এবং আগামীতে এসএসসি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব, যেগুলো সলভ করলে তোমার ব্যাপনের ওপর প্রায় 99% এমসিকিউই তোমার সলভ করা হয়ে যাবে। সো বুঝতেই পারছো আজকের ক্লাসটা কতটা ইম্পর্ট্যান্ট। লেকচার 1 এবং লেকচার 2তে আমরা উপরের দুটি টপিক কভার করেছি। তোমরা যারা ক্লাসগুলো করোনি তারা ক্লাসগুলো করে আসতে পারো আমাদের ইউটিউব চ্যানেল থেকে। ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের আমার পরিচয়টুকু দিয়ে নিই। আমি মোহাম্মদ রিফাত হুসাইন, পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ এর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। চলো তাহলে আমরা আজকের টপিকটি শুরু করি। কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ভাইয়া, আমরা এই ডেফিনেশনটা একটু পরেই বুঝবো, তার আগে আমরা একটা সিম্পল উদাহরণের মাধ্যমে মনে রাখবো ব্যাপনটা কি এটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, তোমাদের বাসায় যখন তোমার আম্মু বিরিয়ানি রান্না করে, তখন এই বিরিয়ানির যে স্মেল বা গ্রান, এটা কি শুধুমাত্র ওই রান্নাঘরেই থাকে নাকি পুরো বাসায় ছড়িয়ে পড়ে? দেখো তো তুমি চিন্তা করে, পুরো বাসায় ছড়িয়ে পড়ে না? হ্যাঁ, এই রান্নাঘর থেকে যে বাসায়, পুরো বাসায় ছড়িয়ে পড়তেছে, এটাকেই বলা হচ্ছে ব্যাপন, অর্থাৎ এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ব্যাপন। বিরিয়ানির স্মেলটা যে রান্নাঘর থেকে পুরো বাসায় ছড়িয়ে পড়তেছে, এটাই হচ্ছে ব্যাপন। এখন দেখো, আমরা ডেফিনেশনের সাথে রিলেট করার চেষ্টা করি এই উদাহরণটাকে। কোনো মাধ্যমটা কি হতে পারে? কঠিন হতে পারে, তরল হতে পারে, বা বায়বীয় হতে পারে। এই যে বিরিয়ানির স্মেলটা যে ছড়িয়ে পড়তেছে, কোথায় ছড়িয়ে পড়তেছে বলো তো? বায়ুতে না? হ্যাঁ, তাহলে কেন মাধ্যম কি? বায়বীয়। কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কিসের কে ছড়িয়ে পড়বে? কঠিন পদার্থ ছড়িয়ে পড়তে পারে, তরল পদার্থও ছড়িয়ে পড়তে পারে, আবার বায়বীয় পদার্থও ছড়িয়ে পড়তে পারে। এখন বিরিয়ানির স্মেলটা কি? বায়বীয় পদার্থের। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে, দেখো তো তোমাদের রান্নাঘরে যখন এই স্মেলের তীব্রতাটা বেশি না? স্মেল, গ্রান বেশি না রান্নাঘরে? হ্যাঁ, এখানে হচ্ছে উচ্চ ঘনত্ব, অর্থাৎ স্মেলের ঘনত্বটা অনেক বেশি থাকে। এইখান থেকে তোমার যে বেডরুম আছে, ওই বেডরুমে কিন্তু কি থাকে? ওই স্মেলের ঘনত্বটা কম থাকে। তাহলে দেখো, রান্নাঘরে উচ্চ ঘনত্বের স্থান থেকে তোমাদের বেডরুমে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্ত, এটা কিন্তু নিজে নিজে হচ্ছে। স্বতঃস্ফূর্ত মানে কি? নিজে নিজে হবে, ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। এটা কিন্তু সমানভাবে হবে, অর্থাৎ তুমি যদি তোমাদের বেডরুমের এক পাশে দাঁড়াও, ওইখানে দেখবা একটা নির্দিষ্ট সময় পরে ওটা একদম সমানভাবে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ তুমি যেখানেই যাও না কেন, তোমার স্মেলের তীব্রতাটা কিন্তু কি একই থাকবে। এই প্রক্রিয়াটার নামটাই হচ্ছে কি? ব্যাপন। তাহলে আমরা লিখি উচ্চ ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের, সাপোজ ধরি এটা হচ্ছে কি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে। তাহলে ব্যাপন কোথায় হয়? ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে। কে ছড়িয়ে পড়ে বলো তো? কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থ, কঠিন বা তরল বা বায়বীয় পদার্থ। তাহলে দেখো তো, এই ব্যাপন হওয়ার জন্য কি আমাদের বাইরে থেকে কোনো চাপ বা ফোর্স দেওয়া লাগে? না, কিছুই দেওয়া লাগে না আমাদের। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, নিজে নিজেই চলবে, নিজে নিজেই ব্যাপন হবে। এখানে কোনো বাহির থেকে তোমাকে প্রেশার অথবা বল দেওয়া লাগতেছে না। তাহলে এটা কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখানে আরেকটা উদাহরণ আছে, দেখো। এখানে একটা বিকারে আমরা কিছুটা পানি নিলাম, এই পানিতে আমরা হচ্ছে একটা কিছু নীল দ্রবণ এখানে
ঢালবো। এখন দেখো এখানে মাধ্যমটা কি বলো তো, বিরিয়ানির ক্ষেত্রে মাধ্যম ছিল হচ্ছে বায়ু, আর এখানে মাধ্যমটা কি, এখানে মাধ্যমটা হচ্ছে তুমি যেখানে পদার্থটা ব্যবহার করতে চাচ্ছ এটাই হচ্ছে মাধ্যম। এখানে মাধ্যম হচ্ছে তরল, এই পানিটা হচ্ছে কি মাধ্যম, এখানে মাধ্যমটা কি তরল। এখন দেখো তুমি এখানে কার ব্যবহার করতে যাচ্ছ, যাকে তুমি ডালবা তার ব্যবহার হবে। দেখো তো এখানে এখানে পদার্থটা কি পদার্থ, তরল পদার্থ, তাহলে এখানে তরল মাধ্যমে তরল পদার্থে ব্যবহার হবে। আচ্ছা আমরা এখন মূল ফোকাসে যাই। যখন তুমি এই তরলে নীল দ্রবণটা ডালবা তখন প্রথমে হচ্ছে নীল দ্রবণটা এখানে পড়বে, পর হচ্ছে কি এইখানে ঘনত্ব বেশি থাকবে। দেখো এরপরে নেক্সট স্টেপ হচ্ছে এটা, এখানে দেখো ঘনত্বটা অনেক বেশি নীলের দ্রবণের, আর চারিপাশে কিন্তু ঘনত্ব অনেক কম। তাহলে কি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে এগুলো ছড়াই পড়বে না? হ্যাঁ, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে এই নীল দ্রবণটা ছড়িয়ে পড়বে। তাহলে দেখো নেক্সটে ছড়িয়ে পড়ার পরে পুরো দ্রবণ জুড়ে ওই নীল দ্রবণটা ছড়িয়ে পড়েছে। তাহলে এটা কেন ঘটলো? এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার কারণেই এটা ঘটেছে। তাহলে বুঝতে পেরেছো তো ব্যাপন কি? চলো আমরা ব্যাপনের সাথে রিলেট করে এমন আরেকটা টপিক দেখে নিই। ব্যাপনের সাথে কিছুটা মিল এমন আরেকটা প্রক্রিয়ার নাম হচ্ছে নিঃসরণ। নিঃসরণটা কি? সৌরছিদ্র পথে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। ভাইয়া এই ডেফিনেশনটা বোঝার আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে আমরা একটা বেলুন দেখতে পাচ্ছি। এখন দেখো এই বেলুনটাকে যদি আমরা এইখানে ছিদ্র করি তাহলে কি হবে বলো তো? এই ছিদ্র দিয়ে বেলুনের সমস্ত বায়ু বাহিরে বের হয়ে যাবে না সজোরে? তুমি দেখো তুমি একটা বেলুন নিলে, এই বেলুনে একটা ছিদ্র করলে, তাহলে বেলুনের ভিতরের বায়ুগুলো ওই ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে আসবে না? হ্যাঁ, এই ঘটনার কারণটা কি বলো তো? কারণ হলো ভিতরে বেলুনের ভিতরের বায়ুগুলো উচ্চচাপ থাকে। এখানে দেখো বেলুনের যে পৃষ্ঠের দেওয়াল, এই দেওয়াল কিন্তু একটা চাপ প্রয়োগ করে, দেখো টান টান হয়ে থাকে কিন্তু বেলুনটা, অর্থাৎ ভিতরের বায়ুগুলোতে একটা চাপ ক্রিয়েট করে। এখানে কি দেয়? একটা চাপ দেয়, এই পৃষ্ঠ একটা চাপ দিচ্ছে, এই অর্থাৎ বেলুনের পৃষ্ঠগুলো একটা চাপ দেয়। তাহলে এখানে যে বায়ুগুলো আছে এই বায়ুগুলো কি থাকে? উচ্চ চাপের মধ্যে থাকে না? হ্যাঁ, উচ্চ চাপের মধ্যে থাকে। ঠিক যখনই তুমি এখানে ছিদ্র করবা তখন আশেপাশে কী থাকে? বায়ুর চাপটা কী থাকে? কম থাকে। তাহলে এইখানে উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে একটা সৌরছিদ্র পথে বাহিরে বের হয়ে আসতেছে না বাতাসগুলো? এই প্রক্রিয়াটার নামই হচ্ছে নিঃসরণ, এই প্রসেসটার নামই হচ্ছে নিঃসরণ। তাহলে আমরা এই উদাহরণটার সাথে এই ডেফিনেশনটা রিলেট করার চেষ্টা করি। তো দেখো তো সৌরছিদ্র পথে, হ্যাঁ একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে বের হবে উচ্চচাপের স্থান থেকে। এখানে ভিতরে কি থাকে? উচ্চচাপ থাকে। কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে বাহিরে কিন্তু যে বায়ুর এখানে চাপ কম থাকে, নিম্নচাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলতেছে? নিঃসরণ বলে। আমাদের বাসাবাড়ির যে গ্যাসের সিলিন্ডার আছে ওই গ্যাসের সিলিন্ডারে যে গ্যাসগুলো থাকে এগুলো কিভাবে প্রবেশ করায় তোমরা জানো? এগুলোকে অনেক চাপ দিয়ে ওই গ্যাসের সিলিন্ডারে প্রবেশ করানো হয়, যার ফলে ওই গ্যাসের সিলিন্ডারে গ্যাসীয় পদার্থের চাপগুলো অনেক বেশি থাকে। তাহলে দেখো ভিতরে গ্যাসীয় পদার্থের চাপ অনেক বেশি, যখন ওই গ্যাসের সিলিন্ডারটা কোনোভাবে লিক হয়ে গেলে তাহলে কি হবে? ওই লিক দিয়ে ভিতরের যে উচ্চচাপের গ্যাসীয়গুলো আছে ওই গ্যাসগুলো বাহিরে আসবে না, বাহিরে বের হয়ে আসবে। এই প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ। ব্যাপন এবং নিঃসরণের মধ্যে একটা মেজর পার্থক্য হলো, সবচেয়ে বড় পার্থক্য, এটা নোটিসেবল। নিঃসরণ শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটে বলো তো? বায়বীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটবে। কিন্তু ব্যাপন কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে ঘটতে পারে। নিঃসরণ শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটে? বায়বীয় পদার্থের ক্ষেত্রে ঘটে। নিঃসরণ কিন্তু কার ক্ষেত্রে ঘটে না? তরল পদার্থের ক্ষেত্রে নিঃসরণ ঘটবে না, কঠিন পদার্থের ক্ষেত্রে নিঃসরণ ঘটবে না। নিঃসরণ শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটে? গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে ঘটে। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র বায়বীয় পদার্থে
ঘটে। এটা অবশ্যই মনে রাখবে। এই স্লাইডে ব্যাপন এবং নিঃসরণের কিছু মেজর পার্থক্য দেওয়া আছে। ব্যাপন কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থে ছড়িয়ে পড়তে পারে ব্যাপন প্রক্রিয়ায়। নিঃসরণ কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে ছড়াবে। নিঃসরণ শুধুমাত্র কোথায় ঘটবে? গ্যাসীয় পদার্থে ঘটবে। এবং গ্যাসীয় পদার্থটা কোন মাধ্যমে ছড়াবে? গ্যাসীয় মাধ্যমে ছড়াবে। এই নিঃসরণ প্রক্রিয়ায় শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ঘটে। চাপের প্রভাব। ব্যাপনে কোনো চাপের প্রভাব নেই। দেখো, ব্যাপন কিন্তু স্বতঃস্ফূর্ত, আমরা পড়ে এসেছি না? ব্যাপন কি? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অর্থাৎ এটা নিজে নিজে ঘটবে। এখানে তোমার বাহিরে থেকে কোনো চাপ দেওয়া লাগবে না। ব্যাপনে কোনো চাপের প্রভাব নেই, তুমি বাহিরে থেকে তোমার চাপই দেওয়া লাগবে না, ব্যাপন নিজে নিজে করতেছে। কিন্তু নিঃসরণে দেখো তো, তোমার উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপে ছড়াই পড়তেছে। বেলুনের ক্ষেত্রে দেখো, ভিতরে চাপটা বেশি এবং বাহিরে চাপ কম থাকার ফলেই তো এই সরু ছিদ্রপথে বাহিরে বের হয়ে আসতে পারছে। না হলে কি বের হয়ে আসতো? না, বেরিয়ে আসতো না। যদি ভেতরে চাপ না থাকতো তাহলে বেরিয়ে আসতো না। তাহলে কি এখানে চাপে প্রভাব আছে? চাপে প্রভাব আছে বিদায় তো ভিতরের বাতাসগুলো বাহিরে বের হয়ে আসে। এবার দেখি তাপের প্রভাব। তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার বৃদ্ধি পায়। দেখো তো, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থের কণা। এখন যদি তুমি তাপ বাড়াই দাও, কি হবে? তাপ বাড়ালে গ্যাসীয় পদার্থের কণাগুলো কী হবে? ছুটাছুটি করবে না? হ্যাঁ, পদার্থের কণাগুলো একে অপর থেকে দূরে সরে যেতে চাইবে। তাহলে দেখো, এগুলো একটা অপর থেকে দূরে ছড়িয়ে পড়লে ব্যাপন হার কী হবে? বৃদ্ধি পাবে না? এরা দ্রুত ছড়িয়ে পড়বে না? হ্যাঁ, তাহলে তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার বৃদ্ধি পায়। সেমভাবে তুমি তাপমাত্রা বাড়ালে নিঃসরণের হারও বৃদ্ধি পাবে, অর্থাৎ নিঃসরণও তাড়াতাড়ি ঘটবে। ব্যাপনও তাড়াতাড়ি ঘটবে, নিঃসরণও তাড়াতাড়ি ঘটবে তাপমাত্রা বাড়ালে। আচ্ছা, সাপোজ ধরো তোমাকে অনেকগুলো পদার্থ দেওয়া আছে। এখন তোমাকে বলা হয়েছে কোনটি আগে ব্যাপিত হবে এটা বের করার জন্য। তাহলে তুমি কিভাবে বের করবে? এটা বের করার জন্যই আমাদের ব্যাপন হারটা জানা প্রয়োজন। আমরা প্রথমে বের করব কোন পদার্থটির ব্যাপন হার সবচেয়ে বেশি, এবং যে পদার্থটির ব্যাপন হার সবচেয়ে বেশি সেই পদার্থটি আগে ব্যাপিত হবে। এই ব্যাপন হারটা বোঝার জন্য আমরা একটা সিম্পল একটা উদাহরণের মাধ্যমে মনে রাখব, এবং এই উদাহরণটা আমাদেরকে ব্যাপন হার মনে রাখার জন্য অনেক বেশি হেল্প করবে। সাপোজ ধরো তোমার দুজন ফ্রেন্ড আছে। একজন হচ্ছে খুবই স্বাস্থ্যবান, এবং সাপোজ ধরি এর বড় হচ্ছে কত কেজি? 100 কেজি। এবং তোমার আরেকজন ফ্রেন্ড আছে যে খুবই হ্যাংলা পাতলা, তার ওজন হচ্ছে 50 কেজি। তার ওজন না, তার ভর হচ্ছে কতটুকু? ভর হচ্ছে, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট তাই আমরা ওজন বলবো না, আমরা কি বলবো? ভর। এর ভর কতটুকু হবে? এর ভর হবে 50 কেজি। এখন দেখো, তুমি যদি তোমার এই দুজন ফ্রেন্ডের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করো, তাহলে কে বিজয়ী হবে বলো তো? যে হ্যাংলা পাতলা, যার ভর কম, সে আগে বিজয়ী হবে অবশ্যই। সাপোজ ধরো আমরা যে হ্যাংলা পাতলা, সে একদম শেষ প্রান্তে পৌঁছাতে তার সময় লাগে 2 সেকেন্ড। আর যে মোটা, তার ক্ষেত্রে সময় লাগে কতটুকু? 10 সেকেন্ড। অবশ্যই লজিক্যালি লাগবে। যে হ্যাংলা পাতলা সে খুব তাড়াতাড়ি শেষ প্রান্তে পৌঁছাতে পারবে, তার সময় কম লাগবে। এবং যে মোটা, সে কিছুটা সময় পরে গিয়ে পৌঁছাবে, তার সময় অবশ্যই বেশি লাগবে। তাহলে দেখো তো, তুমি যদি এদেরকে পদার্থ হিসেবে চিন্তা করো, সাপোজ ধরি তোমার এ ফ্রেন্ড একটা পদার্থ, এ ফ্রেন্ডটা একটা পদার্থ, তাহলে কার ব্যাপন বেশি ঘুরতেছে বলো তো? তোমার এই যে হ্যাংলা পাতলা, তার ব্যাপন বেশি ঘুরতেছে না? হ্যাঁ, সে খুব তাড়াতাড়ি ব্যাপিত হচ্ছে। যে মোটা, যার ভর অনেক বেশি, তার ব্যাপিত হওয়ার ক্ষমতা কি? অনেক কম, সে কম ব্যাপিত হচ্ছে যে হালকা তার তুলনায়। তাহলে দেখো, আমরা বলতে পারি যার ভর বেশি তার কী হবে? সময় বেশি লাগবে না? হ্যাঁ, তার সময় বেশি লাগতেছে। এবং দেখো, তুমি যদি এটাকে একটা পদার্থ হিসেবে চিন্তা করো,
তাহলে কি তার ব্যাপিত হওয়ার ক্ষমতা কি অনেক কম না? হ্যাঁ, তার ব্যাপিত হওয়ার ক্ষমতা অনেক কম। সে অনেক স্লো ব্যাপিত হচ্ছে, তাই তার ব্যাপন হার কী হবে? কম হবে। ব্যাপন হার কম। তার ব্যাপিত হওয়ার ক্ষমতা খুবই কম। এবার আসি, যার ভর কম, অর্থাৎ যে হ্যাংলা পাতলা, তার কী হবে? সময় কম লাগবে না? হ্যাঁ, সময় কম লাগবে। সময় কম লাগে, ব্যাপিত হওয়ার সময় কম লাগে, এবং তার কী হবে? সে বেশি ব্যাপিত হবে। সে অনেক দূর পর্যন্ত কী হবে? ব্যাপিত হবে। তার ব্যাপিত হওয়ার ক্ষমতা অনেক বেশি। তাহলে কী হবে? তার ব্যাপন হার বেশি। ব্যাপন হার বেশি। বুঝতে পেরেছ? এখন দেখো, আমরা যদি একটা সম্পর্কের কথা চিন্তা করি, ব্যাপন হার ব্যাপন হারের সাথে আমরা যদি ভরের সম্পর্ক চিন্তা করি, দেখো তো কী হবে? যখন ব্যাপন হার কম, তখন কি হচ্ছে? ভর বেশি হচ্ছে। তাহলে দেখো, যখন ব্যাপন হার কম, ভর বেশি, একটা অপরটার উল্টা না? একটা কম হলে আরেকটা বেশি হয়, একটা বেশি হলে আরেকটা কম হয়। তাহলে কি? একটা অপরটির উল্টো। উল্টো হলে কী হয়? আমরা সম্পর্ক জানি কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। একটি অপরটির উল্টো হলে কী হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা তাহলে ভরের সাথে কি সম্পর্ক হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেহেতু আমরা এইখানে যৌগ নিয়ে কাজ করব, তাই আমরা কি লিখব? আণবিক ভর। আণবিক ভর। যদি তুমি পরমাণু নিয়ে কাজ করো, তাহলে এটা হবে কি? পারমাণবিক ভর। এখন দেখো, সময়ের সাথে ব্যাপন হারের সম্পর্ক কেমন দেখো তো। ব্যাপন হার যখন কম, তখন সময় বেশি। আবার ব্যাপন হার যখন বেশি, সময় তখন কম। একটি অপরটির উল্টা। তাই এখানেও কী হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ব্যাপিত হওয়ার সময়, এটা হচ্ছে কি? সময়, ব্যাপিত হওয়ার সময়। এখন দেখো, আণবিক ভরের সাথে সময়ের কেমন সম্পর্ক আমরা এটা একটু দেখি। যখন আণবিক ভর বেশি, অর্থাৎ যার ভর বেশি, তার সময় বেশি লাগবে। তুমি এইটা চিন্তা করবা, শুধু এইটা চিন্তা করবা, এই এক্সাম্পলটা চিন্তা করবা। যখন ভর বেশি, তখন সময় বেশি লাগবে। যখন ভর কম, তখন সময় কম লাগবে। তাহলে দেখো, সমানুপাতিক সম্পর্ক। বেশি হলে বেশি, কম হলে কম। তাহলে আণবিক ভরের সাথে সময়ের সম্পর্ক কেমন? সমানুপাতিক সম্পর্ক। আণবিক ভরের সাথে সময়ের কেমন সম্পর্ক? সমানুপাতিক। তোমাকে যদি কোশ্চেন করে কোন পদার্থটির ব্যাপিত হওয়ার সময় খুবই কম, তাহলে তুমি কী বের করবে? যার ভর কম হবে, তার ব্যাপিত হওয়ার সময় কম হবে। তাহলে যার ভর কম, তার ব্যাপিত হওয়ার সময় কম। তাহলে দেখো, এতক্ষণ তো আমরা এটা বাস্তব জীবনে দেখলাম, কিন্তু আমরা তো এখন রসায়ন পড়ছি। তাই রসায়ন পড়লে অবশ্যই পদার্থ নিয়ে আলোচনা করা লাগবে। তাহলে আমাদের অবশ্যই পদার্থের ভরটা বের করতে, পদার্থের ভর নিয়ে অবশ্যই কাজ করা লাগবে। তাহলে পদার্থের ক্ষেত্রে আমাদেরকে সাধারণত মৌল দেওয়া থাকবে অথবা যৌগ দেওয়া থাকবে। তাহলে আমাদের বের করতে হবে মৌলের ভর অথবা যৌগের ভর। এটা বের করার জন্য আমরা একটু যাই। মৌলের ভরটা হচ্ছে কি? পারমাণবিক ভর, এবং যৌগের ভরটা হচ্ছে আণবিক ভর। এখন মৌল আর যৌগ কি, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়ব। তবু আমি একটু সংক্ষেপে বলি তোমাদের। এখানে দেখতেছো সিঙ্গেল যেগুলো আছে, প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে এক একটা মৌল। অর্থাৎ তুমি হাইড্রোজেন একটা মৌল, বেরিলিয়াম একটা মৌল, লিথিয়াম একটা মৌল, বোরন একটা মৌল, কার্বন একটা মৌল। এগুলো হচ্ছে এক একটা মৌল। এখন এদের যে ভর, এটা হচ্ছে কি? পারমাণবিক ভর। এখন দেখো, সাপোজ এখানে এটা একটা মৌল, এই মৌলটাকে আমি এখানে লিখেছি। দেখো, এখন এই নিচের সংখ্যাটা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে কি? পর্যায় সারণী। এই পর্যায় সারণীর মৌল একটাকে নিয়ে আমি এখানে এনেছি, ঠিক আছে? এখন এর নিচের এটার নাম কি? এটা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা। আর এটা হচ্ছে কি? তার প্রতীক। এটা হচ্ছে কি? প্রতীক। মৌলটাকে কি প্রতীকের মাধ্যমে তাকে প্রকাশ করা হয়। আর উপরেরটা হচ্ছে পারমাণবিক ভর। তাহলে নিচেরটা কি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা।
ঠিক আছে। আর উপরেরটা হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর। এখন কোনটাকে কি নামে ডাকা হয়, এটা ল্যাটিন নামও এখানে দেওয়া আছে। এটা হচ্ছে কি হাইড্রোজেন। এখন এটা কি বলতো, আয়রন। এটা হচ্ছে বেরিলিয়াম। এখন তোমাকে যদি বলি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত এবং পারমাণবিক ভর কত, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 4 এবং পারমাণবিক ভর হচ্ছে কত 9। আমাদেরকে সাধারণত পারমাণবিক ভরটা লাগবে। এখন যেহেতু আমরা আণবিক ভর বের করব, তাই আমাদের পারমাণবিক ভরটা লাগবে। এতক্ষণ তো আমরা মৌলগুলো দেখলাম, ঠিক আছে, এগুলো কি এক একটা মৌল। এখন দেখবো আমরা যৌগ কেমন হয়। যৌগ হচ্ছে কি এক বা একাধিক মৌল মিলিত হয়ে যৌগ গঠন করে, যেমন NH3। এখানে দেখো তো মৌল কয়টা, মৌল হচ্ছে দুইটা মৌল, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন। আমরা হাইড্রোজেনের কয়টা পরমাণু, 3টা পরমাণু, ঠিক আছে। নাইট্রোজেনের একটা পরমাণু এবং হাইড্রোজেনের 3টা পরমাণু। এটা হচ্ছে কি যৌগ। সেমভাবে এখানে আরেকটা যৌগ আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ এই মৌলগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে যৌগ গঠন করে। মৌলের ভর হচ্ছে পারমাণবিক ভর আর যৌগের ভর হচ্ছে কি আণবিক ভর। এই পারমাণবিক ভরটা কার বলতো, মৌলের ক্ষেত্রে হচ্ছে পারমাণবিক ভর, আর আণবিক ভরটা হচ্ছে কি যৌগের, ঠিক আছে। এখন দেখো NH3-র আমরা আণবিক ভরটা বের করবো। এটা কীভাবে বের করব, প্রথমে হচ্ছে কি নাইট্রোজেন কয়টা, একটা। আমরা নাইট্রোজেনের ভরটা দেখব। নাইট্রোজেন কয়টা বলো তো, একটা, তাই আমরা এখানে কি 1 লিখব। 1 গুণ নাইট্রোজেনের পারমাণবিক ভর কত দেখো তো, উপরেরটা হচ্ছে পারমাণবিক ভর কত 14 লিখলাম, প্লাস লিখব। এখন দেখো হাইড্রোজেন কয়টা, 3টা পরমাণু, তাহলে 3 গুণ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1। তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 17। আমরা আপাতত এইখান থেকে দেখে দেখে এটা এভাবে বের করব, ঠিক আছে। আমরা যখন নেক্সট অধ্যায় পড়ব তখন আমরা এগুলো সবগুলো মনে থাকবে আমাদের। এই 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা 30 পর্যন্ত আমরা মনে রাখার চেষ্টা করব। তোমরা চাইলেও এখন থেকেই ডেইলি একটা একটা করে মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর শিখে রাখতে পারো। কীভাবে শিখবা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর 1, এটা একদিন শিখলা। নেক্সট দিন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, পারমাণবিক ভর 4, এবং আগেরটা সহ রিভিশন দিবা। এভাবে একটা একটা করে শেখার চেষ্টা করবা। তোমরা চাইলে আমি এই নিয়ে একটা ভিডিও বানাতে পারি, কিভাবে ছন্দ দিয়ে বা খুব সহজেই লজিক্যালি কীভাবে পারমাণবিক ভর মনে রাখতে হয় তা নিয়ে একটা ভিডিও বানাবো। তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আবার দেখো আমরা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বের করি। তোমরা চাইলে আপাতত এখান থেকে দেখে দেখেও লিখতে পারো। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি কার্বনের পারমাণবিক সংখ্যা কত, আচ্ছা এখানে কার্বন কয়টা আছে দেখো তো, কার্বন আছে একটা, 1 গুণ কার্বনের পারমাণবিক ভর কত বলো তো 12, দেখো 12, প্লাস অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে 2টা, 2 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো তো 16। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 12 যোগ 32 44, ঠিক আছে। এইভাবে আমরা যৌগের আণবিক ভরটা বের করতে পারি। আর পারমাণবিক ভর তো এটা তো ফিক্সড। এখন বলো এই দুটো যৌগের মধ্যে কার ব্যাপন হার বেশি বলো তো, আমরা ব্যাপন হারটা মনে করি তো, ব্যাপন হার কার বেশি, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে এখানে আণবিক ভর কম কার বলো তো, NH3। তাহলে এখানে ব্যাপন হার কার বেশি হবে, NH3-র। তাহলে আমরা লিখি আর অফ NH3। ব্যাপন হারকে কী দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা, NH3। এবং এটা কি ব্যাপন হার কী হবে সবচেয়ে বেশি কার তুলনায়, কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হারের তুলনায়, ঠিক আছে। এখন দেখো তোমাদের বইয়ে একটা এক্সপেরিমেন্টের চিত্র দেওয়া আছে। এই এক্সপেরিমেন্টে কি হয়, একটা সরু কাঁচনল নেওয়া হয়। এই কাঁচনলের এক প্রান্তে HCl অ্যাসিড দ্রবণ দিয়ে ভেজানো তুলা থাকে এবং অপর প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তুলা থাকে। এখন এই এক্সপেরিমেন্টটা করার পর কি হবে দেখো তো, HCl দ্রবণযুক্ত তুলা থেকে কি আসবে, HCl আসবে এবং
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণযুক্ত তুলা থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসবে। এখন দেখো এখান থেকে HCl আসতেছে এবং এখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসতেছে, এবং আসার পর এরা তো কোনো একটা জায়গায় এরা কী হবে, মিলিত হবে। মিলিত হওয়ার পর এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে এদের এখানে কি উৎপন্ন হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে। এখন এই এক্সপেরিমেন্টটা করার পর দেখা যায় এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা যে ধোঁয়াটা উৎপন্ন করতেছে, অর্থাৎ তাদের মিলিত হওয়ার স্থানটা HCl এর খুব কাছাকাছি হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে দূরে হয়। এখন তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো তো এর কাছাকাছি কেন হচ্ছে? কারণ HCl এর ব্যাপন হার কম হওয়ায় সে ব্যাপিত হচ্ছে কম। অপরদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি হওয়ায় সে অনেক বেশি ব্যাপিত হচ্ছে। তাই এই মিলিত হওয়ার স্থানটা HCl এর খুব কাছাকাছি। এখন আমরা এটা ব্যাপন হারের যে থিওরিটা আমরা পড়েছিলাম এতক্ষণ, এটা দিয়ে আমরা প্রমাণ করব। এখন আমরা HCl এর পারমাণবিক ভর বের করব। HCl, এখানে হাইড্রোজেন কয়টা? একটা। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। ক্লোরিন কয়টা? ক্লোরিন একটা। ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। দেখো এই চার্টে দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। তাহলে HCl এর টোটাল আণবিক ভরটা কত আসে? 36.5। অপরদিকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করি। নাইট্রোজেন কয়টা দেখো তো? নাইট্রোজেন একটা, তাই 1 লিখলাম। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14 যোগ হাইড্রোজেন কয়টা? 4টা পরমাণু, 4 ইন্টু হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 যোগ অক্সিজেন কয়টা বলো তো? অক্সিজেন পরমাণু আছে একটা এবং এর পারমাণবিক ভর কত? 16 যোগ হাইড্রোজেন কয়টা বলো তো? একটা পরমাণু আছে এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। এটা ক্যালকুলেশন করলে কত আসে? 35। এখন দেখো তুমি এই চার্ট থেকে দেখে দেখে দেখো নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, এখান থেকে দেখে দেখে তুমি এভাবে বের করতে পারো পারমাণবিক ভরগুলো, আণবিক ভরগুলো। এখন দেখো এখানে কার ভর কম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের না? হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের। তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর কম হওয়ায় তার ব্যাপন হার বেশি, তাই সে বেশি দূরত্ব অতিক্রম করেছে। অপরদিকে HCl এর ভর বেশি হওয়ায় তার ব্যাপন হার কম, ফলে সে কম দূরত্ব অতিক্রম করেছে। তাই এখানে এদের যে মিলিত হওয়ার স্থান এটা HCl থেকে খুব কাছাকাছি এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে দূরে। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়। তাহলে এখানে আর অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার HCl এর ব্যাপন হার থেকে বেশি। চলো আমরা কিছু বোর্ডে আসা MCQ কোয়েশ্চেন সলভ করি। প্রথম কোশ্চেন, কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? বলতো কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? আমরা দেখেছি ব্যাপন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নিঃসরণ কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? না, নিঃসরণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। এখানে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে নিঃসরণ ঘটে, এখানে চাপের একটা প্রভাব আছে, তাই নিঃসরণ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়। আমাদের নেক্সট MCQ, বস্তুর ভর বৃদ্ধি করলে ব্যাপনের হার কী রকম হয়? সাপোজ ধরো আগে একটা বস্তু ছিল যার ভর ছিল কম, ভর কম হলে কী হবে? ব্যাপন হার বেশি হবে। এখন তুমি ওই বস্তুটার ভর বৃদ্ধি করছো, তাহলে কী হবে? ভর বৃদ্ধি পেলে এর ব্যাপন হার কী হবে? কমে যাবে না? হ্যাঁ, কমে যাবে। তাহলে ভর বৃদ্ধি করলে ব্যাপন হার কমে যায়। সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি? আমরা কিছুক্ষণ আগে এই এক্সপেরিমেন্টে দেখে এসেছি। সাদা ধোঁয়া সৃষ্টি করে কে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত হচ্ছে কি? NH4Cl। এর অ্যান্সার কী হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। নেক্সট MCQ, নিচের কোন যৌগটির ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি? দেখো তো এই কোশ্চেনটি বোর্ডে কতবার এসেছে? অনেকবার। তাহলে আমরা দেখি কোন যৌগটির ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি হবে। কার বেশি হবে বলো তো? যার ভর কম হবে। তাহলে আমরা প্রত্যেকটার ভর বের করি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করি 1। অ্যামোনিয়াম নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হচ্ছে 14, নাইট্রোজেন একটা পরমাণু, তাই 1 × 14
প্লাস হাইড্রোজেন কয়টা, 3টা, 3 ইন্টু 1 কত, 17, NO2 নাইট্রোজেন 1টা, অক্সিজেন 2টা, 46 H2S হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হচ্ছে 2টা হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, সালফার 32, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। তোমরা চাইলে পর্যায়ের সামনে দেখে দেখে এগুলো করতে পারো আপাতত, যারা পারমাণবিক ভর মনে নেই তারা। তাহলে কত আসে, 34। সালফার ডাইঅক্সাইড, সালফার হচ্ছে 32 এবং সালফার কয়টা আছে, একটা আছে, 1 ইন্টু 32 যোগ অক্সিজেন কয়টা, অক্সিজেন পরমাণু আছে 2টা, 2 ইন্টু 16, সালফারের কত, 64। তাহলে দেখো এখানে আণবিক ভর সবচেয়ে কম কার বলো তো, NH3-এর। তাহলে এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে না, হ্যাঁ NH3-এর ব্যাপন হার সবচেয়ে বেশি। তাহলে আমরা নেক্সট টাইম সিকিউতে সলভ করি, নিচের কোনটির ব্যাপন হার বেশি, হাইড্রোজেনের ক্ষেত্রে কত, পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর কত, 1, 1 ইন্টু 2 সমান সমান 2, নাইট্রোজেনের এখানে পরমাণু কয়টা, 2টা, পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর হচ্ছে নাইট্রোজেনের 14, তাহলে 28, অক্সিজেনের পরমাণু কয়টা, 2টা, পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর 16, তাহলে আসে কত, 32, হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। তাহলে দেখো এখানে কার আণবিক ভর সবচেয়ে কম, H2-র কত, 2, তাহলে এর ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। আমরা নেক্সট টাইম সিকিউতে যাই, নিচের কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি, এটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং দেখো তো এটা বাকিগুলোর থেকে আলাদা কি না, হ্যাঁ এটা অনেকটাই আলাদা। এখানে কি বলছে কোশ্চেনে, ব্যাপন হার না, এখানে বলছে ব্যাপন সময়। তোমার কি বলেছিলাম, ব্যাপন সময়, সময়ের সাথে ভরের সম্পর্ক কেমন, সমানুপাতিক বলেছিলাম, হ্যাঁ সময়ের সাথে আণবিক ভরের সম্পর্ক কেমন, সমানুপাতিক। অর্থাৎ ভর বেশি হলে সময় বেশি হবে, আর ভর কম হলে সময় কম লাগবে, ব্যাপন সময় কী হবে, কম হবে। তাহলে আমরা যাই আবার আমাদের কোশ্চেনে, দেখো আমরা সময়ের সাথে সম্পর্কটা লিখি, আণবিক ভরের সাথে সময়ের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ যার সময় ভর বেশি তার সময় বেশি লাগবে। নাইট্রোজেন এর হচ্ছে কত, 14 গুণ 2 ইন্টু 14, 28, অক্সিজেন হচ্ছে 2 ইন্টু 16, 32, CH4-এর কার্বনের হচ্ছে কয়টা, একটা কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত, 12, প্লাস হাইড্রোজেন কয়টা পরমাণু, 4টা পরমাণু, এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, তাহলে এখানে আসতেছে কত, 16। কার্বন ডাইঅক্সাইড, কার্বন পরমাণু কয়টা, একটা, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, প্লাস অক্সিজেন কয়টা পরমাণু, 2টা পরমাণু, পারমাণবিক ভর হচ্ছে কত, 16, তাহলে আসে কত, 44। তাহলে দেখো এখানে সময় কার বেশি হবে, যার ভর বেশি, ভর কার বেশি, এখানে কার্বন ডাইঅক্সাইডের। তাহলে অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসলে অনেকে ভুল করবে, কারণ তারা মনে করবে কি এটা ব্যাপন হার বলছে, এটা 3 স্টার। তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই করবে। আমি চাইলে আমি সবগুলো কোয়েশ্চেন সলভ করে দিতে পারি, কিন্তু এতে আলটিমেট লসটা কিন্তু তোমার, কারণ প্র্যাকটিস না করলে তুমি কখনোই, তুমি ওইটা থিওরি পারো, ওইটার কনসেপ্ট পারো, সব কিছু পারো, কিন্তু তুমি ওইটা পরীক্ষার হলে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে না। তোমাদের একটা মজার ঘটনা শেয়ার করি। আমার গতকাল ইউনিভার্সিটিতে একটা সিটি ছিল, ওই সিটিতে আমার প্রিপারেশন ছিল অনেক ভালো, এবং আমি ভেবেছিলাম ওই সিটিতে আমি 30-এ 30 পাবো, আমার কনফিডেন্স ছিল। বাট গিয়ে দেখি আমি এখান থেকে ম্যাথগুলো আমি দেখে গিয়েছি, জাস্ট এমনি দেখে গিয়েছি। তখন মনে হয়েছিল আমি পারবো এটা পরীক্ষার হলে গিয়ে। বাট আমি যখন পরীক্ষার হলে গিয়ে দেখি আমি ওই কোশ্চেনটা পারতেছি না, মেথডটার মনে নেই, কোন পদ্ধতিতে করতে হবে এটা হঠাৎ করে ভুলে গিয়েছি। সো তুমি এখান থেকে দেখতে মনে হচ্ছে কি তুমি এগুলো পারবা,
কিন্তু তুমি যখন করতে যাবা তখন দেখবা কিছু না কিছু ভুল তোমার হচ্ছে। এগুলো কখন ঠিক হবে? যখন তুমি এগুলো এনাফ প্র্যাকটিস করবা। কিন্তু তোমার যখন এনাফ প্র্যাকটিস থাকবে না, তখন তুমি এগুলো অবশ্যই ভুল করবা, অবশ্যই ভুল করবা। তুমি জানবাও না যে এটা তোমার ভুল হচ্ছে। তাই অবশ্যই প্র্যাকটিস করা লাগবে, নিজেকে প্র্যাকটিস করা লাগবে। তুমি অনেক থিওরি দেখছো, অনেক ম্যাথ সলভিং দেখছো, বাট নিজে প্র্যাকটিস করলা না, এতে কিন্তু তোমার কোনোই লাভ হবে না, তুমি এটা ভুল করতেই থাকবা। তাই তোমাদের অবশ্যই নিজে হাতে কলমে সলভ করতে হবে। তাই এরপরের এমসিকিউগুলো অবশ্যই তোমরা সলভ করবা। আমি একটা স্লাইড চেঞ্জ করতেছি, তোমরা ভিডিওটা পজ করে নিজে করার ট্রাই করো। এবং দেখো এখানে কিন্তু আমি টিকমার্ক দিয়ে দিয়েছি, যেগুলো সঠিক আনসার ওগুলোতে টিকমার্ক দেওয়া আছে, তোমরা করার পরে মিলাতে পারবে। আমি চেঞ্জ করতেছি, তোমরা একটার পর একটা দেখো। ভিডিওটা পজ করে এটা সলভ করো। এই কোশ্চেনটাতে কী বলছে দেখো তো, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এর ব্যাপন হারের অধক্রম কোনটি? দেখো তো, অধক্রম মানে কি? অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। এখানে কার বড় বলছে? ব্যাপন হারের বড় বলছে, এখানে কিন্তু আণবিক ভরের বড় বলে নাই। তাহলে তুমি সাজাবে কিসের ভিত্তিতে? ব্যাপন হারের ভিত্তিতে। অর্থাৎ যার ব্যাপন হার বেশি তাকে আগে রাখতে হবে, দেন এরপরে ব্যাপন হার যার কম তাকে নেক্সটে রাখতে হবে, দেন এরপরে যার ব্যাপন হার কম তাকে নেক্সটে, এভাবে ব্যাপন হারের অধক্রম অনুসারে তোমাকে সাজাতে হবে। এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট আছে, অবশ্যই সলভ করবে। নেক্সট এমসিকিউ, এগুলো পারবে তোমরা। এখানে আমি হচ্ছে সংকেতগুলো লিখে দিচ্ছি তোমাদের। কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2, হাইড্রোজেন সালফাইড H2S, সালফার ডাইঅক্সাইড SO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। দেন নেক্সট এমসিকিউ, সংকেতগুলো আমি লিখে দিই। এটাও কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন। দেখো এখানে কিন্তু ব্যাপন হারের বেশি এটা চাই নাই, এখানে বলছে ব্যাপনের সময় কোনটির বেশি। তাহলে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এগুলোতে ভুল করবা তোমরা সবাই। তোমাদের কোয়েশ্চেন দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে ব্যাপন হার কোনটার বেশি এটা চাইতে পারে, অথবা ব্যাপনের সময় কোনটার বেশি এটা চাইতে পারে, আবার কমও চাইতে পারে। তাহলে কি দুই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ব্যাপন হারে নিয়ে অথবা ব্যাপনের সময় নিয়ে। সংকেত হচ্ছে গিয়ে অ্যামোনিয়া NH3, মিথেন CH4, কার্বন মনোক্সাইড CO, and নাইট্রিক অক্সাইড। নেক্সট এমসিকিউ, ইথিনের সংকেত হচ্ছে C2H4। এগুলো তোমরা যখন সামনের অধ্যায়গুলো পড়বা তখন তোমরা জানবে, এগুলো তুমি ইজিলি জেনে যাবে, তুমি এগুলো ইজিলি জেনে যাবে। সো এত প্যারা নেওয়ার কিছু নাই, এখন আপাতত যেভাবে সেভাবে দেখো, আমি লিখে দিচ্ছি, এটাকেই এভাবেই করো। প্রোপিনের সংকেত C3H6, প্রোপেনের সংকেত C3H8। তোমরা এগুলো যখন জৈব যৌগ পড়বে এগুলো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, সেখানে এত প্যারা নেওয়ার কিছু নাই। এই কোয়েশ্চেনটা দেখো, নিম্নের কোন গ্যাসদ্বয়ের ব্যাপন হার সমান? ব্যাপন হার সমান মানে কি? যাদের আণবিক ভর সমান হবে তাদের ব্যাপন হার সমান, এভাবেই তো বের করবা। ঠিক আছে, তোমরা তাহলে এই কোয়েশ্চেনগুলো আমি যেগুলো দেখিয়েছি এগুলো তোমরা করবে, অবশ্যই করবে, হোমওয়ার্ক, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজ তাহলে আমরা ব্যাপন ও নিঃসরণ এই দুটো টপিক কভার করেছি, এবং এই ব্যাপন এবং নিঃসরণ থেকে আসা অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চেন সলভ করেছি। আমরা বাকি ক্লাসগুলোতে এই পরের টপিকগুলো কভার করব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং কমেন্টে তোমার মতামত জানাতে পারো। আসসালামু আলাইকুম।